নমস্কার বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের গ্রুপের বিশেষ নিবেদন আমাদের টিমের আয়ুষী ব্যানার্জির লেখা টান টান রহস্য রোমাঞ্চ গল্প মুখোশের আড়ালে। গল্প পাঠ ইন্দ্রনীল কুমার। অনুপমের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অম্বরের ভূমিকায় জয় ভট্টাচার্য, তিতলির ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, মিনিদির ভূমিকায় ঋতজা ঘোষ, কুহুদির ভূমিকায় জয়ত্রী রায়, পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় মৃন্ময় মান্না ও বিভাস তার ভূমিকায় সুদীপ্ত সরকার। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন গল্পের ফেরিওয়ালা অরিজিনালস, আয়ুষী ব্যানার্জির লেখা মুখোশের আড়ালে। রাত্রি প্রায় কটা হবে কেউ জানে না। পুরো পাড়াটা শান্ত, স্ট্রিট লাইটের আলো ছাড়া আর আলো নেই সেখানে। এমন সময় প্রভাতী নিবাসের দোতলার জানলার পাল্লাটা আস্তে আস্তে খুলে ভেতরে একজন প্রবেশ করল। খাটে কালীপ্রসন্নবাবু আর ওনার স্ত্রী ঘুমোচ্ছিলেন। যে ঢুকলো সে জানলার পর্দায় ও বিছানার চাদরে কিসের যেন একটা ছিটে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে কালীপ্রসন্নবাবুর বালিশের তলায় হাত ঢুকিয়ে বের করে আনলো একটি চাবির গোছা। সোজা আলমারির দিকে গিয়ে একটা চাবি দিয়ে খুলে ফেলল সেটি। আলমারির ডান দিকে একটা ছোট্ট সোনালী রঙের লকার, আর সেটা খোলার জন্য ওই চাবির গোছের মধ্যেই আছে সোনালী একটি চাবি। বিন্দুমাত্র অপেক্ষা না করে সেই লোকটি সোনালী চাবি দিয়ে খুলে ফেলল সেই সোনালী লকারটি। তার মধ্যে আছে 12,000 টাকা, আর লকারের শেষ প্রান্তের বাঁদিকের কর্নারে রাখা একটা লাল রঙের ছোট্ট বটুয়া। ওই বটুয়াটি হাতে নিয়ে লোকটি প্রথমে লকারটি লক করলো, তারপর আলমারি বন্ধ করে লক করে চাবি আবার যথাস্থানে রেখে যেই না বেরোতে যাবে এমন সময় একটা কাণ্ড ঘটল। জানলার পাশেই রাখা ছিল একটা সেরামিক ফুলদানি। সেটা ওই লোকটির হাতে লেগে ভেঙে নিচে পড়ে চুরমার হয়ে গেল, আর সেই সঙ্গে লোকটিও ঘাবড়ে বেসামাল হয়ে পা ফেললো একটি ভাঙার টুকরোর ওপরে। পরক্ষণেই পা কেটে রক্ত বেরোতে শুরু করলো। কিন্তু তখন তো আর দাঁড়ালে চলবে না। পা থেকে ফুলদানির ভাঙা টুকরোটি বের করে জানলার পাল্লা সরিয়েই বাইরে লাফ দিয়ে লোকটি অদৃশ্য হয়ে গেল। আজ সকাল সকাল অম্বরের বাড়িতে হাজির হয়েছে অনুপম। ওরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছে তিতলির। অম্বর, তিতলি আর অনুপম আগে এক স্কুলে একসঙ্গে পড়তো। এখন তিতলি অর্থাৎ তিলোত্তমা ঘোষ কলকাতার একটি নামকরা কলেজে পড়ে। অম্বর আর অনুপম একসঙ্গে কলকাতারই একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছে। আজকের ওদের জমায়েতের কারণ হলো কুহুদির বিয়ে। কুহুদির ভালো নাম কৌশিকী মজুমদার। সম্পর্কে সে তিতলির মামাতো দিদি। আজ বৃহস্পতিবার, আগামী সপ্তাহের বুধবার কুহুদির বিয়ে। তিতলি যদিও আগে অনেকবার মুর্শিদাবাদে গেছে, কিন্তু অনুপমার অম্বর বিয়েবাড়ির নাতেই প্রথম মুর্শিদাবাদে যাবে। তাই ওদের আর তর সইছে না। তিতলির জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ অনুপম বলে উঠল, ধর বাবা, ভাল লাগে না। সেই কখন থেকে বসে আছি, তিতলিটার আসারই নাম নেই। আচ্ছা, ও কি ভুলে গেল আজ এখানে আসার কথা? অম্বর সঙ্গে সঙ্গে বলল, আর চেঁচিও না বৎস, তুমি যার নাম করছো সে হাজির। বলে দুজনে দরজার দিকে তাকায়। তিতলি ঢুকছে। কেমন যেন অন্যমনস্কভাবে জুতোটাকে খুলে ধপ করে সোফায় বসে পড়ল সে। মুখটা কেমন যেন গম্ভীর করে রেখেছে। অনুপম একটু রেগে গিয়েই বলল, এই কি ব্যাপারে তোর? সে 8টা থেকে এসে ওয়েট করছি। দুবার চা খাওয়া হয়ে গেল, আর তুই কিনা হেলতে দুলতে 10:30টায় এসে ঢুকছিস। কিন্তু তিতলি নির্বিকার, সে যেন কিছুই শুনতে পায়নি। এবার অম্বর বলে ওঠে, এই তিতলি, কি রে, কি হয়েছে? কথা বলছিস না কেন? কোনো সমস্যা?
এবার তিতলি একটু সোজা হয়ে ওদের দিকে ফিরে বলে, মামা বাড়িতে চুরি হয়েছে রে। মামার লকারে একটা বটুয়া ছিল, সেটা চোর নিয়ে গেছে। ওটা ছাড়া 12,000 টাকা ছিল, তাতে হাতও লাগাইনি। শুধু ওই লাল রঙের বটুয়াটাই নেই। অম্বর আর অনুপম দুজনেই চুপ, তাকিয়ে আছে তিতলির দিকে। তারপর অম্বরই প্রথম প্রশ্ন করে, কি ছিল ওই বটুয়াটা? আর বুঝছিস কি করেছে চুরি হয়েছে? তোর মামা বাবা আমি তো অন্য কোথাও ওটা রাখতে পারেন। তিতলি বলল, না রে, ওটা চুরিই গেছে। এই 2 দিন আগেই মামা ওটা বাকি কিছু গয়নার সাথে ব্যাংকের লকার থেকে বের করে বাড়ির লকারে এনে রাখে, কুহুদির বিয়েতে ওকে পরাবে বলে। ওই বটুয়াটায় আমার দিদার বিয়ের সময়ের একটা হীরের হার, হাতের একজোড়া বালা আর কানের একজোড়া দুল ছিল। হার, বালা, দুল সবেতেই সূক্ষ্ম হীরের কাজ। হারটার মাঝখানে একটা সবুজ পাথর বসানো, যাকে পান্না বলে। বালা দুটোরও ওপরের দিকে হীরের কাজের মাঝে একটা করে পান্না বসানো আছে, আর দুল দুটোর ক্ষেত্রেও তাই। সব হীরের সৌন্দর্যের মাঝে একটি করে পান্না যেন গয়নাগুলোর শোভা আরও বেশি বাড়িয়ে তুলেছে। এই পুরো সেটটা মামিকে দিয়েছিল দিদা, মামা মামির বিয়ের পর। আজকে সকালে মামা মামির ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ভোলা কাকা গিয়ে ডাকে, উঠছে না দেখে দরজা ধাক্কায়, কিন্তু তাতেও কেউ দরজা খোলেনি। তারপর কুশদা আর ভোলা কাকা মিলে দরজা ভেঙে দেখে মামা মামি বেহুশের মতো ঘুমোচ্ছে। জানলার সামনেই ফুলদানি পড়ে ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে আছে। কুশদা, ভোলা কাকা অনেকবার করে মামা মামিকে ডাকার পরও যখন ওরা ওঠেনি, তখন ডাক্তারকে কল করে কুশদা। দুজনেরই শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু হুঁশ নেই। ওদেরকে আপাতত হসপিটালাইজ করা হয়েছে। কুহুদি খুব কান্নাকাটি করছে। কুশদাকে ফোন করেছিলাম, বলল মামা মামি দুজনেই নাকি খুব বেশি পরিমাণে ক্লোরোফর্ম ইনহেল করেছে, তাই অজ্ঞান হয়ে গেছিল। ক্লোরোফর্মের ডোজটা মাইল্ড ছিল, তাই প্রাণে বেঁচে আছে। মাও এদিকে সব শুনে কান্না জুড়েছে। আমি আর মা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দেব। একটানা বলে নিয়ে তিতলি থামল, পাশে রাখা বোতল থেকে জল খেলো অনেকটা। অম্বর আর অনুপম দুজনেই জানে কুশদা হলো তিতলির মামাতো দাদা কুশল, আর ভোলা কাকা ওই বাড়ির কাজকর্ম করে দেয়। বহু বছর ধরে আছে ওই বাড়িতে, খুবই বিশ্বস্ত। ওরা দুজনেই ঠিক করে তিতলির সাথে মুর্শিদাবাদে রওনা দেবে। বিয়েতে গিয়ে যখন আনন্দ করবে ঠিক করেছিল, তখন বিয়ের আগের এই বিপদের সময়ও ওদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আর বেশি দেরি না করে তিতলিকে বাড়ি পাঠিয়ে দিয়ে অনুপমও বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। তিতলির মা সহ ওরা তিনজনেই দুপুরের খাবার খেয়ে আর শুকনো কিছু খাবার নিয়ে স্টেশনে এসে পৌঁছলো প্রায় 4টের দিকে। অম্বর তাড়াতাড়ি গিয়ে 4টে টিকিট কেটে আনলো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন পেয়ে গেল ওরা, আর দেখতে দেখতে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছেও গেল। স্টেশন থেকে খুব একটা দূরে নয় প্রভাতী নিবাস। প্রভাতী ছিলেন তিতলির দিদা, সেই নামেই তার মামার বাড়ি। বাড়ির সামনের খানিকটা জমিতে ফুল ফল গাছপালা নিয়ে তৈরি হয়েছে একখানি ছোট্ট বাগান। সেটা পেরিয়েই বাড়িতে ঢোকার মেন দরজা। 3 তলা বাড়ি। বাড়িতে ঢুকে জিনিসপত্র রেখে ওরা চলে গেল হাসপাতালে মামা মামিকে দেখতে। দুজনেরই জ্ঞান ফিরেছে। সব শুনে মামা বাকরুদ্ধ, আর মামি সমানে কেঁদে চলেছে। তিতলিকে দেখেই কালীপ্রসন্নবাবু ধরা গলায় বললেন, আমার কি সর্বনাশ হয়ে গেল রে মা! আমি এবার তোর কুহু দিদির বিয়েতে কি গয়না দেব? কি করে এসব হয়ে গেল বলতো? কে করলো এসব? এই বলতে বলতেই গলা ভেঙে গেল কালীপ্রসন্ন বাবুর। তাকে তার বোনের কাছে ছেড়ে তিতলি বাইরে এলো।
অম্বর আর অনুপম বাইরে অপেক্ষা করছিল। তিতলি বেরোতেই জিজ্ঞাসা করলো, কিরে মামাবাবু ঠিক আছেন? কিছু জানতে পারলি কে চুরি করতে পারে? আর ওনাদের কাদের সন্দেহ হয়? অনুপম গোয়েন্দা গল্প পড়তে একটু বেশি ভালোবাসে, তাই আরো জোরের সঙ্গেই সে জানতে চাইল। ওর এত রহস্য উপন্যাস পড়া যদি এখানে একটু কাজে লেগে যায় তবে তো মন্দ হয় না। তিতলি আস্তে আস্তে মাথা নেড়ে জানান দিল যে মামা ঠিক আছে। তারপর মুখে বলল, মামা খুব ভেঙে পড়েছে রে, তাই আমি আর যে চুরির কথা কিছু বলিনি। কাল ওদের ছেড়ে দেবে। চ, আমরা আপাতত বাড়ি যাই। প্রভাতী নিবাসেই এর মধ্যে পুলিশ এসে একবার জিজ্ঞাসাবাদ করে গেছে। বাড়ির বাইরেটা নতুন করে রং করানো হচ্ছে। মিস্ত্রিদের কাজ সবেমাত্র শেষ হয়েছে গতকাল। রং ভালো করে শুকিয়ে গেলে ওরা আবার এসে বাঁশের ভাড়া খুলে নেবে। পুলিশের বিশ্বাস ওই ভাড়ার মাধ্যমেই চোর ঘরে ঢুকেছিল। জানলায় আবার গ্রিল অবধি নেই, একদম ওপেন। কালীপ্রসন্নবাবুর সাফোকেশনের প্রবলেম, তাই উনি রাতে জানলা খুলেই শোন। সেহেতু কারোর বাইরে থেকে হুট করে ভাড়া বেয়ে ওপরে উঠে আসা জানলা দিয়ে খুবই সহজ ব্যাপার। কালীপ্রসন্নবাবুর ঘরের ঠিক নিচের জানলাতেই কার্নিশের ওপরে রক্তাক্ত পায়ের ছাপ দেখতে পেয়েছে, কিন্তু পুরোটা নয়, তাই বোঝা যায়নি পায়ের মাপটা ঠিক কী রকম। ভাড়ার গায়ে আর নিচের ঘাস জমিতে শুকিয়ে আছে রক্তের দাগ। বাড়ির বাইরের পাঁচিলের গায়ে রক্তাক্ত বাঁ পায়ের ছাপ, সেটা দেখেই বোঝা যায় চোর জানলা দিয়ে নেমে পাঁচিল টপকে পালিয়েছে, কিন্তু কোন দিকে গেছে তা এখনো জানা যায়নি, কারণ পাঁচিলের এপাশের রাস্তায় আর কোনো রক্তের দাগ নেই। পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ির সদস্য বলতে মামা কালীপ্রসন্নবাবু, মামি উষসী দেবী, আর ওনাদের মেয়ে কৌশিকী, ছেলে কৌশিক, ভোলা কাকা আর কালীপ্রসন্নবাবুর ভাইপো অর্থাৎ তিতলির একমাত্র মামাতো দাদা বিভাস। বিভাস আর কুহু মাত্র 3 মাসের ছোট বড়। কুশল ওদের থেকে 3 বছরের ছোট। সবার সাথে আলাপের পর তিতলির সাথে করে অনুপম আর অম্বরকে নিয়ে সোজা চলে গেল কালীপ্রসন্নবাবুর ঘরে। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখতে থাকলো সব। ঘরের সবকটি জানলাই খোলা রাখায় ক্লোরোফর্মের গন্ধটা একেবারেই কেটে গেছে। জানলার কাছের মেঝেতে একটু রক্ত শুকিয়ে আছে। যে টুকরোটা চোরের পায়ে লেগেছিল সেটাও পড়ে আছে একপাশে। অনুপম ওটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখে পকেটে ভরে নিল। জানলা দিয়ে সোজা তাকালে রাস্তার উল্টো দিকের আরেকটি বাড়ি চোখে পড়ে। সেটার দিকে তাকিয়ে থেকেই ও প্রশ্ন করল, হ্যাঁ রে তিতলি, ওই উল্টো দিকের বাড়িটা কে থাকে রে? তিতলি ঘরের একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল। এবার সে অনুপমের দিকে এগিয়ে এসে ওই বাড়িটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ওটা তো মিনিদিদের বাড়ি। কেন রে? তোর সাথে ভালো চেনা জানা? হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ির যে কোনো বড় অনুষ্ঠানে আসে তো মিনিদি। খুব ভালো দিদিটা। অনুপম এবার তিতলির দিকে ঘুরে বলল, চল তো একবার তোর মিনিদির সাথে একটু আলাপ করে আসি। বলেই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি আর অম্বর মুখ চাওয়াচাই করে অনুপমের পিছু নিল। ওরা কলিং বেল টিপতে মিনি এসেই দরজা খুলল। তিতলিকে দেখে বলল, তুই এসেছিস? ভালো করেছিস, আয় ভেতরে আয়। তিতলি পিছনে দুজনকে নিয়ে ঘরে ঢুকলো। মিনিদির সাথে পরিচয় সেরেই অনুপম জিজ্ঞাসা করলো, আচ্ছা মিনিদি, তুমি কি কাল রাত্রে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো? মিনি একটু ভেবে নিয়েই বলল, না, মাঝখানে ঘুম আসছিল না বলে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েও ছিলাম। কই তেমন তো কোনো কিছু লক্ষ্য করিনি। আর তাছাড়া রাস্তার কুকুরগুলো এমনভাবে ডাকছিল, বিরক্ত হয়ে এসে আবার আমি শুয়ে পড়েছি। অনুপম এবার জিজ্ঞাসা করলো, ওই বাড়িতে কোথাও কোনো আলো দেখতে পাওনি? বিভাসের ঘরে তো রোজ রাত অবধিই আলো জ্বলে, কালকেও জ্বলছিল। ওটা ছাড়া বাড়িতে আর কোথাও আলো জ্বলতে আমি দেখিনি। তবে হ্যাঁ, আমি বিভাসের ঘরে আলো দেখেছি প্রায় 2টোর দিকে। আর ভেতরের দিকে যখন ঘুম ভেঙেছিল তখনও বারান্দায় গিয়ে দাঁড়াতে আমার মনে হলো
ঘরের ভেতর কেউ হেঁটে বেড়াচ্ছে। তার মানে বিভাস হয়তো তখনও জেগেছিল, আর নয়তো তাড়াতাড়ি উঠে পড়েছে। অনুপম কি যেন একটা ভাবল, তারপর শুধু আচ্ছা বলে চুপ করে গেল। এখন এক দৃষ্টে সে তাকিয়ে আছে মিনির পায়ের দিকে। কিছুক্ষণ পর ওরা মামার বাড়িতে ফিরে এলো। অম্বর আর অনুপমকে একটা ঘর খুলে দেয়া হয়েছে থাকার জন্য। ওরা ওখানেই এসে বসলো। তিতলিও এলো। অম্বর এবার অনুপমকে জিজ্ঞাসা করলো, কিরে কলকাতার পাতি হোমস, কিছু সুরা করতে পারলি কেসটার? বুঝতে পারলি চুরিটা কে করেছে? দেখেছিস, এই জন্য তোকে বলি, তুই যেগুলো পড়িস সেগুলো গল্প, আর এটা বাস্তব। কেন যে তুই বাস্তব আর গল্প গুলিয়ে ফেলিস আমি বুঝি না। অনুপমের থেকে কোনো উত্তর না পেয়ে ও ঘুরল তিতলির দিকে। বলল, তা হ্যাঁ রে তিতলি, পুলিশ কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি এই আলমারির গায়ে বা চাবিতে কোথাও? না, কোথাও কোনো চিহ্ন নেই, একমাত্র ওই রক্তের দাগটা ছাড়া। পুলিশ অনেক খুঁজেও কিচ্ছু পায়নি। এবার অনুপম মুখ খুলেছে। বলল, আচ্ছা, এই বাড়িতে কোথায় কে থাকে রে? তিতলি প্রথমে একটু অবাক হয়েও অনুপমের মুখের দিকে চেয়ে বলল, ওই তো একতলায় একটা ঘরে ভোলা কাকা থাকে, এই দোতলায় 4টে ঘর, একটাই কুহুদি, একটাই কুস্তা, আর একটাই তো মামা মামি। ওটা তো তোরা দেখেছিসই। আর যেটা বাকি ছিল সেটাই তোদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিচেই একটা ঘরে আমি আর মা থাকবো, আর ওপরে মানে 3 তলায় 2টো ঘর আছে, যার একটাই বিভাসদা থাকে। বিভাসের মা বাবা তার ছোটবেলায় মারা যান একটি গাড়ির অ্যাক্সিডেন্টে। তারপর থেকেই সে তার জেঠুর কাছে মানুষ। তিতলি এগুলো বলার পর খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো, এই অনুপম, তুই কি বাড়ির কাউকে সন্দেহ করছিস নাকি? দেখ, তাহলে আমি আগে থেকেই বলে দিই, এরা সবাই একসাথে একটা সুন্দর পরিবারের মতো থাকে। কেউ একে অপরের ক্ষতি করার কথা স্বপ্নেও ভাববে না, এটুকু বিশ্বাস আমার আছে। কুহুদিকে বাড়ির সবাই খুব ভালোবাসে, কেউ কেন চাইবে ওর বিয়ের আগে এত বড় একটা ক্ষতি করতে? অনুপম হাত দেখিয়ে তিতলিকে থামতে বলে বলল, আমি এক্ষুনি কাউকে সন্দেহ করছি না তিতলি, তবে আমার একটা খটকা লাগছে। খেয়াল করেছিলি আজ মিনিদি কেমন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল? পায়ের পাতাটা স্বাভাবিক ফেলতে পারছিল না, কিন্তু যাতে আমরা না বুঝতে পারি তাই স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছিল। কেন জানি না মনে হচ্ছে। অনুপমের কথা শেষ হওয়ার আগেই তিতলি ঝাঁঝিয়ে উঠল। বলল, হোয়াট ডু ইউ মিন বাই দিস অনুপম? ইউ মিন টু সে মিনি দিদি চুরি করেছে? তুই কি এটাই বলতে চাইছিস? অনুপম ওর হাত ধরে ওকে শান্ত করতে করতে বলল, আমি তো বললাম তিতলি, আমি এক্ষুনি কিছু বলছি না, এখনো অনেক কিছু ঘেঁটে দেখা বাকি। আচ্ছা, এখানে কাছাকাছি পুলিশ স্টেশনটা কোথায় রে? আমি আবার যাব। রাত্রে খাবার টেবিলে একসাথে সবার সাথে আবার দেখা হলো। কুহুদি, কুশলদা, বিভাসদা সবাই বসেছে। তিতলির মা আর ভোলা কাকা মিলে রুটি আর একটু আলুর দম বানিয়েছে, তার সাথে একটি ছানা পোড়া নামের মিষ্টি। এটা নাকি এখানকার বিখ্যাত মিষ্টি। এই টেবিলেই প্রথম আলাপ হলো অনুপমের সাথে বিভাসদার। বিভাসদার নিজেই খেতে বসে বলল, কে অনুপম আর কে অম্বর? আমিও চিনে নি একটু, আমার তো সকালে নিচে নামাই হয়নি, তাই আলাপটাও বাকি পড়ে আছে। কিরে তিতলি, তোর বন্ধুদের সাথে আলাপ করাবি না? তিতলি অনুপম আর অম্বরের সাথে আলাপ করিয়ে দিল বিভাসের। খেতে খেতে অম্বর বিভাসদাকে বলল, আচ্ছা বিভাসদা, তুমি অ্যাকচুয়ালি কিসের ডাক্তার? বিভাস যে ডাক্তারির পড়াশোনা করছে সেটা অনুপম জানত। বিভাস খেতে খেতে মুখ তুলে বলল, হার্টের। আমি কার্ডিওলজি নিয়ে পড়াশোনা করেছি, এমনকি এখনো করছি। এখন আমার সবে ইন্টার্নশিপ চলছে,
অনেক রাত রাত অবধি জেগে জেগে পড়ি। বিভাস থামতেই কুহু বলে উঠল, বিভাস কি শুধু ডাকতেই পারে নাকি? ও খুব ভালো অভিনয় করতে পারে জানিস। যাত্রা করে তো মাঝে মাঝে, ছোটখাটো। বিভাসের অনেক গুণ, খুব ভালো সেন্টেড ক্যান্ডেল বানায়, দারুণ দারুণ। আর কত রঙের। কাল রাতে কি বানাচ্ছিলি রে? নাকি আজ সকালে বানিয়েছিস? আমি বেলার দিকে ছাদে উঠে খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম। বিভাস হালকা হেসে বলল, আরে হ্যাঁ, তোর বিয়েতে দেব বলে একটা আলাদা আলাদা গন্ধের ক্যান্ডেলের সেট বানাচ্ছিলাম। ওর মধ্যেই কোনোটার গন্ধ পেয়েছিস হয়তো। আর অভিনয়ের কথা বললে আমি বলবো, আমি সত্যিই অভিনয় করতে খুব ভালোবাসি। অনেক জায়গায় ছুটে গেছি বড় কোনো পর্দায় কাজ করার ইচ্ছায়, কিন্তু হয়নি। ভালো কোনো অফার পাওয়ার জন্যে আমি সব করতে পারি। শেষের কথাগুলো অনুপমের দিকেই তাকিয়ে বলল বিভাস। বিয়ের কথা বলতেই কুহুর মুখটা কেমন যেন হয়ে গেল। আর কেউ তেমন কোনো কথা বলল না। খেয়ে দিয়ে যে যার মতো শুতে চলে গেল। অনুপম শুধু শোয়ার পর অম্বরকে একটাই কথা বলল, কাল আমার সাথে একবার মিনিদির বাড়ি যাবি। তিতলিকে এক্ষুনি কিছু জানাতে হবে না। তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অম্বরকে নিয়ে অনুপম বেরিয়ে গেল। মিনিদি দরজা খুলে ওদেরকে দেখেই প্রশ্ন করল, তোরা? তিতলি কোথায়? ও এলো না? অনুপম কিছু বলার আগেই অম্বর বলল, না মানে তিতলি বললো যদি আমরা বোর হই তাহলে তোমার সাথে সে গল্প করতে, তাই এলাম। মিনি এই কথা শুনে খুব হাসি খুশি হয়ে ওদের ভেতরে ঢোকালো। সোফায় বসতে বলল আর নিজে ওদের সামনে একটি চেয়ারে বসলো। তারপর এ কথা ও কথা শুরু হলো। মাঝে মিনি গিয়ে 3 কাপ চা করে এনেছে। অনুপম এসবের মাঝেই ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে ঘরটায়। মিনিদি আজও স্বাভাবিকভাবে হাঁটছে না। এবার অনুপম জিজ্ঞাসা করলো, আচ্ছা মিনিদি, তোমার পায়ে কি কিছু হয়েছে? না মানে কালও দেখলাম, আবার আজও দেখছি তুমি একটু খুঁড়িয়ে হাঁটছো। এনি প্রবলেম? মিনি পায়ের দিকে তাকিয়ে বলল, না না, তেমন কোনো প্রবলেম নয়। ওই ওপর নিচ করতে গিয়ে সিঁড়িতে একটু পাটা মুচকে গেল। অনুপম এবার উঠে দাঁড়ালো। মিনিদির দিকে চেয়ে বলল, এবার আসি মিনিদি, আবার অন্য একদিন আসবো। চম্বর। অম্বরও উঠে পড়ল। মিনিদি ওদের বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিল। রাস্তায় এসে অম্বর বলল, বেকার সন্দেহ করছিলি তুমি মিনিদিকে, বললো তো পা মুচকে গেছে। অনুপম, আবার বলছি, তোর এই বই পড়া গোয়েন্দাগিরি এখানে করিস না, আর শেষে আমরাই কেস খেয়ে যাব। অনুপম গম্ভীরভাবে বলল, মিনিদি মিথ্যে কথা বলছে। ও পায়ে ডেটল লাগাতে লাগাতে উঠে এসছে আমাদের দরজা খুলে দিতে। দরজার পাশে শু ক্যাবিনেটের মাথায় ডেটল লাগানো তুলোটা পড়ে আছে। সম্ভবত পিফল দিয়ে আমাদের দেখে হাতে তুলোটা ওখানে রেখেছে। পা মুচকে গেলে কি কেউ ডেটল লাগায়? আর তাছাড়া একই দিনে ওই বাঁ পাটাই মচকালো, এটা একটু সন্দেহজনক না? রাতে ঘুম আসছিল না বলে বারান্দায় দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখেছে। কার ঘরে আলো জ্বলছে, রাস্তায় কুকুর ডাকছে কিনা, এমনকি ভোরেও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তখনও আবার খেয়াল করেছে বিভাসদা ঘরের মধ্যে হাঁটছে। নয় মিনিদি আমাদের থেকে কিছু লুকোচ্ছে, আর নয়। অনুপমের এরম দুম করে থেমে যাওয়ায় অম্বর ওর দিকে তাকিয়ে বলে উঠল, নয় কি? বল, শেষ কর কথাটা। অম্বর জিজ্ঞাসা করার পরেও নিজের কথা শেষ না করেই বলল, নয় কিচ্ছু না। তুই এবার মামা বাড়িতে যা, আমার এক জায়গায় যাওয়ার আছে, আমি একটু ঘুরে আসছি। অম্বর মুখ বেঁকালো। আর কোনো প্রশ্ন না করে ও বাড়ির দিকে চলে গেল। অনুপম আগেই তিতলির কাছে জেনে নিয়েছিল এখানকার পুলিশ স্টেশনটি কোথায়। রাস্তার লোককে জিজ্ঞাসা করে করে সে সেখানে চলে এলো। ইন্সপেক্টর সার্নাল এই কেসের তদন্ত করছিলেন, তাই অনুপম সোজা ওনার কাছেই গেল। নিজের পরিচয় দিয়ে টুকটাক এদিক ওদিক কথা বলার পর অনুপম আসল কথা এলো। সে বলল,
আচ্ছা, যে রক্তের স্যাম্পলটা পাওয়া গেছে ওটার একটা ডিএনএ টেস্ট করালে হয় না? ইন্সপেক্টর হালকা হাসি মুখে নিয়ে বললেন, আমি যে এটা আগে ভাবিনি তা কিন্তু নয়। তবে কালীপ্রসন্নবাবু তো আগেই বলে দিলেন যে বাড়ির কাউকে যেন কোনো সন্দেহ না করা হয়। এবার ওই রক্তের স্যাম্পেলের যদি আমি ডিএনএ টেস্টও করাই, তাহলে আমি ম্যাচ করাবো কার সাথে? এর মধ্যে তো ওই মিস্ত্রি বাদে বাইরের কেউ আসেও নি বাড়িতে, কিন্তু ওরা তো জানেও না ওই হাড়ের কথা। সন্দেহের তালিকাটা তো ফাঁকাই পড়ে আছে। এই সব বলেই একটু থেমে উনি মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ করে বললেন, দূর দূর, এই পয়সাওয়ালা লোকেদের এই এক সমস্যা। পুলিশের দরকার পড়লে রাতারাতি পুলিশ ডাকা হয়ে যাবে, কিন্তু পুলিশ কাজ করবে ওনাদের মর্জি অনুযায়ী। দেন অনুপম এতক্ষণ গম্ভীর হয়ে বসে সব শুনছিল। এবার সে হাসতে হাসতে বলল, আহা, আপনি রাগ করছেন কেন? আমি বলছি আপনি ডিএনএ টেস্ট করতে পাঠান, আমি আপনাকে সাহায্য করব। আমি আর আমার এক বন্ধু তো এখন এই বাড়িতেই থাকছি, সেহেতু আমার পক্ষে সহজ হবে ওই দিকটা ভালো করে বোঝা। আমার সন্দেহের তালিকা যে একেবারে ফাঁকা তা কিন্তু নয়, তবে তালিকায় যে বা যারা আছে তাদের ডিএনএ স্যাম্পল আমি জোগাড় করে এনে আপনাকে দেব, আপনি মিলিয়ে দেখবেন। সবই তো বুঝলাম, কিন্তু এবার যে একটা অন্য সমস্যা আছে। কালীপ্রসন্নবাবু যেহেতু বারণ করে দিয়েছেন, তাই আমরা তো কোনো রক্তের স্যাম্পল কালেক্টই করিনি। এবার ডিএনএ টেস্ট করবো তো করবো কিসে? বলে একটা ফেলফেলে দৃষ্টিতে তাকালেন অনুপমের দিকে। আর সঙ্গে সঙ্গে ওনার দুটো চোখ জলজল করে উঠল, কারণ অনুপম ততক্ষণে পকেট থেকে কালকের কুড়িয়ে পাওয়া ভাঙা ফুলদানির টুকরোটি বের করেছে, যাতে এখনো লেগে রয়েছে শুকনো রক্তের স্যাম্পল। চ, আজ তোদের বিভাসদার ঘরে নিয়ে যাব, দেখবি কি দারুণ দারুণ মোমবাতি বানায় ও। এ তো মেঘনা চাইতেই জল। অনুপম সবেই ভাবছিল বিভাসদার সাথে আলাপ পরিচয়টা আরেকটু বাড়াতে হবে, আর তিতলি তার সুযোগ করে দিল। একগাল হাসি মুখে আচ্ছা বলে অনুপম স্নান করতে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে তিতলি, কুশ আর কুহু, অম্বর, অনুপম সবাই মিলে একসাথে উঠে এলো বিভাসের ঘরে। বিভাসের ঘরটা ঠিক কালীপ্রসন্নবাবুর ওপরেই। তিনতলায় যে দুটো ঘর আছে তার মধ্যে একটিতে বিভাস, আর পাশের ঘরটি আয়তনে বেশ ছোট, সেটা স্টোররুম হিসাবে ব্যবহৃত হয়। আর বাকি অংশটায় একটি ছোট্ট ছাদ আছে। ঘরে ঢুকেই ওরা ছড়িয়ে ছিটিয়ে বসলো। তারপর নানান কথা আরম্ভ হলো। অনুপম ঘরটায় একটু চোখ বোলালো। বেশ ছিমছাম। ঘরের দরজা দিয়ে ঢুকেই বাঁহাতে একটি বড় বুক সেলফ আছে, তাতে প্রচুর কার্ডিওলজির ওপর বই রয়েছে। কিছু বই কলেজের সময়কার, আবার কিছু বই এখনো তার কাজে লাগে। কিছু অভিনয়ের ওপরেও বই রয়েছে, তার মধ্যে একটি বই স্টলা অ্যাডলারের লেখা দ্য আর্ট অফ অ্যাক্টিং। ঘরটার ডান দিকটা পুরোটাই দখল করে রয়েছে একটা লম্বা টেবিল, যার ওপরে থরে থরে সাজানো রয়েছে নানান রঙের নানা আকৃতির ক্যান্ডেল। কোনোটা গোলাকৃতি মোটা, কোনোটা আবার একটু লম্বা বেশি। কয়েকটা ছোট কাঁচের বাটিতে আবার বসানো, আবার কয়েকটা জলে ভাসানো রয়েছে কাঁচের বাটিতে। উঠে গিয়ে এগুলো দেখতে দেখতেই বিভাস অনুপমের দিকে এগিয়ে এসে বলল, কোনোটা পছন্দ হয়েছে, নেবে? অম্বরও উঠে এসেছে দেখার জন্য। সে সঙ্গে সঙ্গে একটি মোমবাতি হাতে তুলে নিয়ে বলল, এটা দেবে বিভাসদা? এটা খুব সুন্দর দেখতে। অনুপম চেয়ে দেখল অম্বরের হাতে যে মোমবাতিটা সেটা অবিকল একটি প্রজাপতির মতো দেখতে, খুব সুন্দর, হালকা মফ কালারের। এতক্ষণে অনুপম খেয়াল করেছে এই ঘরটা সুগন্ধিতে ভরপুর। সে বিভাসকে প্রশ্ন করে, আচ্ছা, এই ঘরটায় সবসময় এরকম সুগন্ধ ছাড়ে? বিভাস কিছু বলার আগেই কুহু বলে ওঠে, না রে, বিভাস যখন অনেক মোমবাতি বানায় একবারে, তখন গন্ধ এত বেশি থাকে। ও বোধহয় খেতে যাওয়ার আগে বানাচ্ছিল মোমবাতি, তাই এত বেশি গন্ধ। বিভাস শুধু হালকা হেসে মাথা নাড়ায়। তারপরে অনেকক্ষণ ছিল ওরা বিভাসের ঘরে। বিভাস ওদের বসে বসে চেনাচ্ছিল মোমবাতি বানানোর জন্য ও কি কি ব্যবহার করে।
কোনটাকে কি বলে এইসব আর কি। প্রায় 6টার কাছাকাছি ওরা নিচে নামলো। তার 10 মিনিট বাদেই বিভাস কোথায় যেন বেরোলো। তিতলি আর অম্বরকে নিয়ে অনুপম উঠে গেল 3 তলায় বিভাসের ঘর লাগানো ছাদে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজ। ছাদের পাঁচিলের ধারে এসে দাঁড়িয়েছে ওরা 3 জন। অনুপম ওপর থেকে নিচের বাগানটা দেখছে। নতুন রং হয়েছে পুরনো বাড়িতে, কিন্তু ছাদের পাঁচিলের একটি অংশে নতুন রং সামান্য উঠে গিয়েছে এবং পুরনো রং বেরিয়ে এসেছে। অনুপম সেটা দেখছিল। এমন সময় অম্বর হঠাৎ পিছন থেকে স্টোররুমের দিক থেকে এগিয়ে গিয়ে বলল, এই দেখ, এদিকে দরজার চৌকাঠের কাছে লাল মতো কি একটা লেগে আছে। অম্বরের কথা শুনেই অনুপম আর তিতলি দুজনেই অম্বরের দিকে এগিয়ে গেল। সত্যি দরজার পাল্লার নিচের দিকে ঠিক চৌকাঠের ওপরে লাল রঙের কি একটা। স্টোররুমের দরজায় চাবি দেয়া। অনুপম তিতলিকে জিজ্ঞাসা করল, এই ঘরের চাবি কার কাছে থাকে? মামার কাছে থাকে মনে হয়, তবে ভোলা কাকার কাছেও আছে একটা। আনবো? নিয়ে তো চট করে। কয়েক মিনিটের মধ্যেই চাবি হাতে ওপরে উঠে এলো। অনুপম তিতলির হাত থেকে চাবি নিয়ে খুব তাড়াতাড়ি খুলে ফেলল তালাটা। অম্বর আর তিতলিকে বাইরে দাঁড় করিয়ে রেখে একাই ঢুকে গেল বন্ধ দরজা খুলে। প্রায় 10 মিনিট পর বেরিয়ে এলো হাতে একটি সবুজ রঙের মোমবাতি নিয়ে। আবার আগের মতোই তালা দিয়ে চাবিটা তিতলির হাতে দিয়ে দিল। অম্বর আর তিতলি দুজনেই জানতে চাইল ঘরের ভেতরে কি আছে, কিন্তু অনুপম কোনো প্রশ্নের উত্তর দিল না। নিচে এসে ওরা 3 জনে অনুপমদের ঘরে ঢুকলো। অম্বর চুপ করে তাকিয়ে আছে মোমবাতিটার দিকে। বলল, এসেছিলাম বিয়ে খেতে মুর্শিদাবাদ ঘুরতে, আর এখন দেখো কে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কে কি করছে, এই সব দেখে বেড়াচ্ছি। তুই দুম করে ওই মোমবাতিটা নিয়ে চলে এলি, ঘরের মধ্যে কে দেখলি তাও বললি না। তারপর তিতলির দিকে ফিরে বলল, জানিস, আজ সকালে আমাকে নিয়ে মিনিদির বাড়ি গেছিল। অনুপমের মনে হচ্ছে মিনিদি চুরিটা করেছে। মিনিদি অবশ্য আমাদের মিথ্যে কথা বলেছে, ওর বাঁ পায়ে কেটে গেছে, কিন্তু বললো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নাকি মুচকে গেছে। আমি সত্যিই বুঝছি না ও চুরি করবে কেন। অনুপমের সাথে আসাই উচিত হয়নি। সারাদিন নাক ছিটকে আছে আর এই বই পড়া গোয়েন্দাগিরি এখানে অ্যাপ্লাই করে যাচ্ছে। অনুপম অম্বরের কথায় কোনো পাত্তা না দিয়ে তিতলিকে বলল, আমাকে একটা দেশলাইয়ের বাক্স দিয়ে যাস তো। সে অনুপমের দিকে ফিরে বলল, শেষমেশ সেই মিনিদি? আমার তো বিশ্বাস হচ্ছে না। মিনিদি অবশ্য তখনই বাড়িতেই ছিল যখন মামা বটুয়া থেকে গয়নাগুলো বের করে প্রথম সবাইকে দেখিয়েছিল। আর তাছাড়া তিতলি হঠাৎ থেমে যাওয়ায় অম্বর জিজ্ঞাসা করল, তাছাড়া কি? তিতলি একটুখানি ইতস্তত বোধ করছে। তারপর বলল, মিনিদি কুহুদির থেকে 2 বছরের বড়। অনেক দিন হয়ে গেল বিয়ের কথা চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কুহুদির এত বড় বাড়িতে বিয়ে ঠিক হয়েছে শুনে একটু আপসেটই হয়েছিল। তারপর একদিন কুহুদির সাথে এই নিয়ে একটা ছোট ঝামেলাও হয়েছিল, কিন্তু তারপর তো সব ঠিকও হয়ে গিয়েছিল। তাহলে তিতলি থামতেই অনুপম বলল, যাই হোক, কাল সকালে জানা যাবে কে চুরি করেছে। আমি একটু আসছি। রাতে খেয়ে এসে বাথরুমের কাজ সেরে ঘরের জানলা দরজা সব বন্ধ করে বাথরুমের ভেতরে ওই সবুজ মোমবাতি জেলে রেখে এসে অম্বরের পাশে শুলো অনুপম। সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন একটা বিড়বিড় করছে। শুনে অম্বর জিজ্ঞাসা করল, দয়া করে বলবেন গোয়েন্দামশাই, আপনি কি জব করছেন? একটা প্রশ্ন। রক্তের ছাপ, ছাদের পাঁচিল, বাগানের পাঁচিল। অম্বর তো কিছুই বুঝছে না। সে আবার বলল, কি রে, কি বলে যাচ্ছিস, বল আমাকে। বেশ একটা বড় দীর্ঘশ্বাস ফেলে অনুপম বলল, The actor has to develop his body. The actor has to work on his voice. But the most important thing the actor has to work on is his mind. কিন্তু এটা কি বলছে অনুপম?
অম্বর বোকার মতো অনুপমের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি কি হাতির মাথা ব্যাঙের ছাতা বলে গেলি? অ্যাক্টর, বডি, ভয়েস, এইসবের কি সম্পর্ক এই কেসের সাথে? অনুপম মুচকি হেসে বলল, কিচ্ছু না। যাই হোক, এসব ছাড় এখন। কাল তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। বাথরুমে মোমবাতিটা জ্বেলে এসেছি, ওটা গলে পুরোটা শেষ হওয়ার পর দেখতে হবে কি কি পড়ে রইল। নে ঘুমো এবার। এই বলে অনুপম ওপাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। অম্বর তখনও ভাবছে অনুপমের এতগুলো কথার কি মানে। পরদিন সকালে অম্বরের ঘুম ভাঙল একটি গুনগুন গানের আওয়াজে। কেউ যেন ওর খুব কাছে বসেই গান গাইছে। কিছুক্ষণ বাদে বুঝতে পারল অন্য কেউ না, অনুপমই গান ধরেছে। पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए। সে বিরক্ত হয়ে বলল, সকাল সকাল কিসের তো আনন্দ তোর? গান গাইছিস? অনুপম ফ্রেশ হয়ে একটা ভালো জামা পরেছে। সে অম্বরকে বলল, মিনিদিকে আসতে বলেছি, আর বাকি সবাই তো আছেই বাড়িতে। তুইও চট করে ফ্রেশ হয়ে নে, চলে আয় মামা বাবুর ঘরে, আমি চললাম। বলে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। অম্বরও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রওনা হলো মামার ঘরের দিকে। কালীপ্রসন্নবাবুর ঘরে বাড়ির সবাই জড়ো হয়েছে। তিতলি, তিতলির মা, ভোলা কাকা, কুহু, কুশ, বিভাস, কালীপ্রসন্নবাবু নিজে এবং ওনার স্ত্রী তো আছেনই। এছাড়া আছে অম্বর, অনুপম, মিনিদি আর ইন্সপেক্টর সার্নাল। ইন্সপেক্টরই আগে মুখ খোলেন। মজুমদার বাবু, চোর কে আমরা তা জানতে পেরে গেছি। আজ এসেছি তাকে ধরে নিয়ে যাব বলে। কথাটা শুনে সবাই তাকিয়েছে ইন্সপেক্টরের দিকে। লোকটা বলে কি এখানে এসেছেন চোর ধরতে? কালীপ্রসন্নবাবু বলেন, মানে চোর আমার বাড়িতেই আছে নাকি? আরে বলছো কি সান্নাল? কে সে? ইন্সপেক্টর সার্নাল মুখে কিছু না বলে ওনার হাত তুলে যার দিকে নির্দেশ করলেন তার নাম বিভাস মজুমদার। সবার চোখ একসাথে ইন্সপেক্টর সার্নালের দিক থেকে ঘুরে বিভাসের দিকে গিয়ে আটকেছে। সেও ঘাবড়েছে, তাকাচ্ছে সবার দিকে। আমতা আমতা করে বলে উঠল, আমি না তো, মিনি করেছে চুরিটা। আপনারা জানেন না চুরিটা মিনি করেছে? দেখুন দেখুন, ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওর পায়ে কেটে গেছে, আমি দেখেছি। ইন্সপেক্টর, আমাদের কোথাও ভুল হচ্ছে। তিতলি আর অম্বর একে অপরের মুখ চাচাই করছে। তবে যে অনুপম বলেছিল মিনিদি চুরি করেছে, অনুপমের দিকে তাকাতে গিয়ে দেখলো অনুপম নেই। কোথায় সে? কোন যেন ফাঁকতালে সবার অলক্ষ্যে অনুপম ওপরে গিয়ে একটা লাল কাপড় ঢাকা দেয়া বাক্স নামিয়ে এনেছে। ঘরে ঢুকে ওটা নিচে নামিয়ে রাখতে রাখতে বলল, উফ, কি ভারী বাক্সটা রে বাবা। যাই হোক, আমার কিছু বলার আছে। বিভাস হাঁ করে তাকিয়ে একবার বাক্সটা দেখছে আর একবার অনুপমকে। অনুপম বলা শুরু করলো, আমি বৃহস্পতিবার যখন প্রথম এখানে আসি তখন সবার সাথে আলাপ হয় একমাত্র বিভাস দাবাতে। ভোলা কাকাকে জিজ্ঞেস করাতে বলেছিল বিভাসদা নাকি অনেক মোমবাতি বানাচ্ছে, তাই আসতে পারছে না দেখা করতে, পরে আলাপ করবে। ঠিক আছে। তারপর মিনিদির বাড়িতে গিয়ে কথা বলাতে জানতে পারি চুরির দিন রাতে সারা বাড়িতে আর কোথাও আলো জ্বলছিল না, একমাত্র বিভাসদার ঘর ছাড়া। তারপর মিনিদি বলল ভোরবেলাও নাকি মিনিদি বিভাসদাকে ঘরের মধ্যে পায়চারি করতে দেখেছে। এত কিছু শোনার পর আমার প্রথম সন্দেহ হয় মিনিদির ওপর। সারা রাত এভাবে খেয়াল করলো সবকিছু, আর কে চুরি করেছে জানে না। চোরের বাঁ পায়ের তলায় কেটেছে, মিনিদিরও তাই। আর তাছাড়া কদিন আগে যে মিনিদির সঙ্গে কুহুদের একটা ছোট্ট ঝামেলা হয়েছে, সেটা তো কারণ হতেই পারে এই চুরিটার। গতকাল সকালেও দেখেছি মিনিদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ে ডেটল লাগাচ্ছে। এগুলো যথেষ্ট সন্দেহের কারণ। তারপর আস্তে আস্তে সবটা ক্লিয়ার হলো। তিতলি আগেই বলেছিল বিভাসদার রাত জেগে পড়ার অভ্যাস, কিন্তু বিভাসদা ঘুমোতে খুব ভালোবাসে, তাই নাকি ওর যাই কাজ থাকুক 2টো থেকে 2:30-এর মধ্যে শুয়ে পড়ে।
এই কথাটা হঠাৎ মনে পড়ায় আমি ভাবলাম, তাহলে বুধবার সারা রাত জেগে বিভাসদা কি এমন গুরুত্বপূর্ণ কাজ করেছে যে ঘুমোতেই পারেনি। গতকাল সকালে আমি আগে ইন্সপেক্টর সান্যালের সাথে দেখা করি, তারপর সোজা চলে যাই বিভাসদা যেখানে অভিনয় শেখে, অর্থাৎ রঘুনাথ থিয়েটার গ্রুপের সাথে দেখা করতে। ওখানে ওরা জানায় বিভাসদা নাকি খুব শিগগিরই ওই গ্রুপটার সাথে কাজ করা ছেড়ে দেবে বলেছে। ও নাকি বড় পর্দায় কোনো একটা অফার পেয়েছে, সেখানে যদি 3 লাখ টাকা জমা করতে পারে তাহলেই ওকে সুযোগ দেবে। কাগজে বিজ্ঞাপন দেখে নাকি যোগাযোগ করেছে। আমার তখনই মনে পড়ল আগের দিন দুপুরে খেতে খেতে বলা বিভাসদার সেই কথাটা, ভালো কোনো অফারের জন্য আমি সব করতে পারি। গতকালই বিকেলে বিভাসদার ঘরে গিয়ে গল্প করতে করতে আমি ঘুরে ঘুরে ঘরটাও দেখছিলাম। তার মধ্যে আমার চোখ চলে যায় ঘরের কোণে রাখা ছোট্ট ডাস্টবিনটার দিকে। কেউ হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি দেখেছি তাতে রক্তমাখা তুলো পড়েছিল। ডেটল বা ওই জাতীয় কোনো অ্যান্টিসেপ্টিকের গন্ধ ওইখানে ভুরভুর করে ছাড়ছে ডাস্টবিনটার পাশ থেকে। খাটের পাশে স্টাডি টেবিলের উপরে তুলো রাখা ছিল। আমরা নিচে আসার পর বিভাসদা বেরিয়েছিল হাতে একটা কালো প্লাস্টিক নিয়ে। আমার ধারণা বিভাসদা ওগুলো ফেলতেই বাইরে বেরিয়েছিল। এখানেই শেষ নয়, টেবিলের নিচে কিছু বাক্স রাখা ছিল, তাও দেখেছি। তখনই বিভাসদাকে জিজ্ঞাসা করাতে সে বলে যে ওই বাক্সগুলোর যা সেন্টেড ক্যান্ডেল আছে সবই বিক্রির জন্য। লেখাই আছে বাক্সের গায়ে টু সেল। এরকম মোট 5টা বাক্স রয়েছে। এরপর আমরা সবাই নিচে চলে আসি, কিন্তু বিভাসদা বেরিয়ে যেতে আমি, তিতলি আর অম্বর একবার ছাদে গেছিলাম। অ্যান্ড অল থ্যাঙ্কস টু অম্বর, ও যদি না দেখাতো ছাদের লাগোয়া স্টোর রুমের সামনে লালচে দাগটা রয়েছে, তাহলে এই কেসটা সলভই হতো না। অম্বর অবাকভাবে শুনছিল, কিন্তু ঠিক এই সময় অনুপমের মুখে নিজের প্রশংসা শুনে ওর দুচোখ জলজল করে উঠল। অনুপম বলে যাচ্ছে, তিতলিকে দিয়ে চাবি আনিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছিলাম একা আমি। তেমন কিছু নেই ঘরটায়, দড়ি, মই, কয়েকটা ভাঙা চেয়ার এসব রয়েছে, আর তার সাথেই এক পাশ করে রাখা একটা বাক্স, তার উপর একটা লাল কাপড় ঢাকা দেওয়া। আমার কি মনে হলো, খুললাম বাক্সটা, দেখি তাতেও মোমবাতি রয়েছে, 5টা সবুজ রঙের আর বাকি অজস্র মোমবাতি রয়েছে সাদা রঙের। তার পাশে একটা ছোট্ট সাদা রঙের কাপড় গোজা, তাতেও রক্ত শুকিয়ে আছে। কাপড়টা হাতে নিয়ে নাকে স্পিরিটের মতন গন্ধ পেলাম। বেশি না ভেবে ওই কাপড় আর একটা সবুজ রঙের মোমবাতি নিয়ে বেরিয়ে এসে আবার সব আগের মতন বন্ধ টন্ধ করে নিচে চলে এলাম। মোমবাতির গা থেকে অবশ্য সেলোটেপের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছিলাম। সবুজ মোমবাতিটা গতকাল রাতেই আমি আমাদের ঘরে বাথরুমে জ্বেলেছিলাম। সেটা পুরো জ্বলে শেষ হয়ে যাওয়ার পর আজ সকালে এটা পেয়েছি। দেখুন তো মামাবাবু, চিনতে পারেন কিনা এটা? বলে সে পকেট থেকে চকচকে একটি সবুজ রঙের পান্না বের করে তিতলির মামার হাতে দিল। সবাই এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। পান্নাটা দেখে সবাই যেন আকাশ থেকে পড়ল। কালীপ্রসন্নবাবু পান্নাটি হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেটির দিকে। নিজেকে সামলে নিয়ে বললেন, আরে এটা তো ওই গয়নার মধ্যে একটা পান্না। অনুপম আবার বলে উঠল, হ্যাঁ, আর আমি যদি খুব ভুল না হই তাহলে এই বাক্সের বাকি 4টে সবুজ মোমবাতির মধ্যে আর বাকি 4টে পান্না আছে, আর বাকি যত সাদা মোমবাতি রয়েছে সেগুলোর মধ্যে হিরে সুসজ্জিত। একটা ভুয়ো সংস্থার ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিজের বাড়িতে নিজের জ্যাঠতুতো বোনের বিয়ের গয়না চুরি করলে বিভাসদা। তুমি ডাক্তারি পড়ছো, তাই তোমার পক্ষে সহজ ক্লোরোফর্ম জোগাড় করা। বাড়ির ছেলে বলে সবটাই জানতে কোথায় কি রাখা। নিজের মুখে রুমাল বেঁধে ক্লোরোফর্ম ছিটিয়ে মামা মামিকে বেহুশ করে আলমারির লকার খুলে বটুয়া তুলে বেরিয়ে গেলে। হাতে গ্লাভস পরা ছিল বলে কোথাও ফিঙ্গারপ্রিন্ট পড়লো না। শুধু মুশকিলটা হলো ফুলদানিটা ভেঙে গিয়ে তোমার পায়ের তলাটা কেটে গেল। তুমি সত্যি খুব ভালো অভিনেতা বিভাসদা। পায়ের তলা কেটে যাওয়ার পরেও তুমি একবারের জন্য খড়ি হাঁটনি, কাউকে বুঝতে পর্যন্ত দাওনি
তোমার পায়ের তলায় ক্ষত আছে। জানলা দিয়ে নেমে প্রমাণ হিসেবে রাখার জন্য ভাড়ার গায়ে, নিচের জানলার কার্নিশের ওপর, ঘাস জমিতে, এমনকি পাঁচিলের গায়ে পর্যন্ত রক্তাক্ত পায়ের ছাপ দিয়ে এসেছিলে, যাতে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় চোর বাইরের কেউ। এদিকে সেদিনই ভোরে বাড়ির ছাদে ক্যাকটাস গাছের ডাল ভেঙে মেঝেতে পড়ে থাকায় অসাবধানতা দরুন মিনিদির বাঁ পায়ের তলাটা বাজেভাবে কেটে যায়। তার ফলেই মিনিদির পায়ে ডেটল লাগাচ্ছিল, আর তার জন্যই আমার প্রথমে মিনিদিকে সন্দেহ হয়েছিল। কিন্তু কাল রাতে মিনিদির সাথে আবার কথা বলায় সে আমায় আসল ঘটনাটা খুলে বলে। আগে বলেনি, কারণ ভেবেছিল হয়তো ওকেই সন্দেহ করা হবে। গতকাল সকালে আমি থানায় গিয়ে ওই ফুলদানির ভাঙা টুকরোটা দিয়েছিলাম যেটায় রক্ত লেগেছিল, আর সন্ধ্যের দিকে গিয়ে ওই ফিঙ্গারপ্রিন্টটা আর তার সাথে ওই সাদা কাপড়ের টুকরোটা দিয়েছিলাম। তিনটেরই ডিএনএ ম্যাচড। 3 জায়গায় তোমার ডিএনএ বিভাসদা। ওই সাদা কাপড়টার গায়ে রক্তের সাথে সাথে সার্জিক্যাল স্পিরিটও লেগেছিল, আর সেই সার্জিক্যাল স্পিরিটওয়ালা সাদা কাপড়টা দিয়েই তুমি ছাদের পাঁচিলের গায়ে রক্তের দাগটা মুছেছ। কাল ছাদে গিয়ে আমি লক্ষ্য করি পাঁচিলের গায়ে নতুন রং উঠে পুরনো রং বেরিয়ে এসছে। কেউ যেন কিছু দিয়ে ঘষে ঘষে তুলেছে ওইটুকু রংটা। ছাদেও হয়তো লেগেছিল, কিন্তু কালো মেঝে হওয়ায় বোঝা যায়নি। আর স্টোর রুমে দরজার সামনের দাগটা হয়তো তুমি খেয়াল করোনি বিভাসদা, তাই ওটা বাদ চলে গেছিল। বিভাসদা যখন চুরি করতে গেছিল তখনই মামাবাবুর চাবির গোছা থেকে স্টোর রুমের চাবিটা খুলে নিজের সাথে নিয়ে আসে। সেটা দিয়েই স্টোর রুমের দরজা খুলে সমস্ত মোমবাতিগুলো একটা বাক্সে ভরে রেখেছিল। এখনো হয়তো চাবিটা বিভাসদার কাছেই আছে, ওর ঘর সার্চ করলে পাওয়া যাবে। ইন্সপেক্টর সার্নাল বললেন, চুরি যে আপনি করেছেন তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। নিচে নেমে এসেছিলেন সবার চোখে ধুলো দেওয়ার জন্য, সেটা না হয় বুঝলাম, কিন্তু আবার ওপরে ওঠার সময় আর কোথাও একটু রক্তের দাগ লাগলো না কি করে? কষ্ট করে বলবেন একটু। বিভাস এতক্ষণ হতবম্বের মতো দাঁড়িয়ে ছিল। এবার সে আস্তে আস্তে বলতে শুরু করলো। পায়ের তলায় কেটে যাওয়ার পর আমি নিচের দিকে নেমে আসি, আর ইচ্ছে করে একটু রক্তের ছাপ দিয়ে দিই প্রমাণের জন্য, যাতে সবাই এটা ভাবে যে চোর নিচে নেমে বেরিয়ে গেছে, ওপরের দিকে কারোর যেন সন্দেহ না যায়। তারপর পাঁচিলের কাছে দাঁড়িয়ে ওই বটুয়ার দড়ির মাধ্যমে ওটা পায়ের কাটা অংশটায় বেঁধে নিয়ে আস্তে আস্তে বাঁশের ভাড়া বেয়ে ওপর দিকে উঠে যাই। ঠিক ছাদের পাঁচিল টপকানোর সময় পাঁচিলের ওখানে একটু রক্ত লেগে গেছিল। কুহুরও ছাদে ওঠে, যদি ডাক্তার দেখে ফেলে তাই ঘরে এসেই তাড়াতাড়ি ওই সাদা কাপড়টায় স্পিরিট ঢেলে নিয়ে গিয়ে ঘষে ঘষে ওই দাগটা তুলে দিই। ঘরে ঢুকে দেখলাম বটুয়াটায় অনেক রক্ত লেগেছে, তাই ওটা পরদিন সকালে বেরিয়েই বাইরে ফেলে দিয়েছিলাম। সারা রাত ধরে আগে হাড় থেকে একটা একটা করে হিরে খুলে তারপর মোমবাতির লিকুইডে দিয়ে ওগুলোর সাথে মোমবাতি বানিয়ে ফেলি, তাই সারা রাত ঘুমোতে পারিনি। পরদিন সকালেও বানাচ্ছিলাম। তারপর জেঠুর কাছে থাকা চাবি দিয়ে স্টোর রুমটা খুলে সব মোমবাতিগুলো একটা বাক্সে ভরে ওখানে রেখে দিয়েছিলাম। ওই ঘরটা খোলাই হয় না, তাই ভেবেছিলাম কেউ জানতে পারবে না। এই সবের মধ্যে ঠিক সময় করে ওই সংস্থাকে গিয়ে দিয়ে আসতুম, কিন্তু বিভাস থামতেই একটা হাত এসে পড়ল ওর গালে। উষসী দেবীর দেওরের ছেলে হলেও তাকে উনি নিজের ছেলের মতোই মানুষ করেছিলেন, তাই এত কিছু শোনার পর তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। বাইরে থেকে দুজন কনস্টেবল এসে হাতকড়া পরি টানতে টানতে নিয়ে চলে গেল বিভাসকে। ঘর থেকে বেরোবার সময় অনুপম আটকালো বিভাসটাকে, তার দিকে তাকিয়ে বলল, আমি আবারও বলছি, তুমি খুব ভালো অভিনেতা। তুমি যে স্টেলা অ্যাডলারের বই পড়ে ইন্সপায়ার্ড, আমি তাঁরই একটা কথা তোমায় বলতে চাই। ইউ উইল অনলি ফেল টু লার্ন ইফ ইউ ডু নট লার্ন ফ্রম ফেলিং। এটা মনে রেখো বিভাসদা। বলে সে পথ ছেড়ে দিল। অম্বর এগিয়ে এসে অনুপমকে জিজ্ঞাসা করল, তুই কবে থেকে পড়ছিস এইসব অভিনয়ের বইটই?
বলিসনি তো? কাল রাতেও তো এই স্টেলা না কি নাম এনারই ডায়লগ দিয়েছিলি, তাই না? অনুপম হাসতে হাসতে ফোনটা দেখিয়ে বলে, গুগল স্যার আছেন কি করতে তাহলে? ওর ঘরে স্টেলা অ্যাডলারের বই দেখেই সার্চ মেরেছিলাম, ওনার সম্পর্কে জানলাম, আর ওনার কয়েকটা কোট পড়েছিলাম, ব্যাস। দেখ কেমন কাজে লেগে গেল। এবার অম্বর, অনুপমা, তিতলি তিনজনেই একসঙ্গে হেসে উঠল। শুনছিলেন আয়ুষী ব্যানার্জির লেখা রহস্য রোমাঞ্চ গল্প মুখোশের আড়ালে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধু, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, মৃন্ময়, সুদীপ্ত, জয়, আয়ুষী, ঋতজা, জয়ত্রী ও আমি রাজদীপ। ফিরবো আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।